রূপকের প্রশ্নের উত্তর মুখে নেই মিতুলের। কি বলবে সে? সব ছেড়ে সবাইকে ছেড়ে রূপকের সঙ্গে সে চলে যাবে? আহাদতি কি এটা সম্ভব? বাবা মায়ের এত বছরের ভালোবাসা তো আর তার এখনকার ভালোবাসার কাছে তুচ্ছ হতে পারে না। তার চেয়েও বড় কথা, সে কেনই বা এমন কাজ করবে? তার পরিবার তো রাজি। এমন তো নয় তার পরিবার জোর জবরদস্তি করে অন্য কোথাও বিয়ে দিতে চাচ্ছে। উপরন্ত প্রায় ঠিক হয়ে যাওয়া বিয়েটাও তারা ভেঙে দিচ্ছে শুধুমাত্র মিতুলের সুখের কথা ভেবে। মিতুলকে নিশ্চুপ ও নিরুত্তর দেখে রূপক ফের প্রশ্ন করল, কি হলো মিতুল, পারবে না সব ছেড়ে আমার হাত ধরতে? মিতুল নিজের গাল থেকে রূপকের হাত সরিয়ে দিল। প্রত্যাখ্যানে রূপকও বিস্ময় ও বজ্রহত দৃষ্টিতে তাকিয়ে আছে। ওই তো চাঁদের আলো তো তার চোখের কোণে পানি চিকচিক করছে। পরক্ষণেই এক পশলা বৃষ্টির মতো মিতুল ঝাঁপিয়ে পড়ল রূপকের বুকে। হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলল, আমি এটা কি করে করব? না আমি আপনাকে ছাড়তে পারবো, আর না পারবো আমার পরিবারকে ছাড়তে। তৃষ্ণার্ত পথিক যেমন বৃষ্টির আগমনে উচ্ছ্বাসিত হয়ে ওঠে, মিতুলের এভাবে জড়িয়ে ধরাটাও রূপকের জন্য তৃষ্ণা নিবারণ ছিল। মিতুলও যে তাকে ভালোবাসে, সে নিজেও মিতুলকে ভীষণ শক্ত করে নিজের সাথে জড়িয়ে ধরল। মাথায় চুমু খেয়ে বলল, কাউকে ছাড়তে হবে না তোমার। আমি ঠিক ঠিক সব ম্যানেজ করে নেব, দেখে নিও তুমি। সব কি এতটা সহজ হবে? ফুপিয়ে বলে উঠল মিতুল। ভালোবাসার জন্য মানুষ কত কিছুই না করে, আর আমি কঠিন একটা বিষয়কে সহজ করতে পারবো না? তুমি কোনো চিন্তা করো না, শুধু আমার উপর ভরসা রাখো আর আমার পাশে থেকো। মিতুল উত্তরে আর কিছু বলল না। অনেকক্ষণ দুজনকে জড়িয়ে ধরে থাকলো। এরপর রূপক ছেড়ে দিয়ে মিতুলের চোখের পানি মুছে কপালে আলতো করে চুমু খেয়ে বলল, বাসায় যাও। আপনি? তুমি যাওয়ার পর যাব। মিতুল আর কিছু বলেনি। রূপকের থেকে বিদায় নিয়ে ফ্ল্যাটে চলে এসেছে। সারা রাত দুশ্চিন্তায় ঘুম না এলেও ভোরের দিকে চোখ দুটো লেগে এসেছিল। এর কিছুক্ষণ পরেই উঠে আবার ক্লাস। সে ফ্রেশ হয়ে খেয়ে বেরিয়ে দেখে বাইরে রূপক দাঁড়িয়ে আছে। মিতুলকে দেখেই সে হাসলো। হাসি ফুটে উঠল মিতুলের ঠোঁটো। দুজন রিকশায় পাশাপাশি বসে আছে। রূপকের হাতের মুঠোয় মিতুলের এক হাত। মিতুলের এত লজ্জা লাগছিল, আর এখন মনে হচ্ছে আগের সম্পর্কটাই ভালো ছিল। ঝগড়া করলেও সেখানে লাজ লজ্জা সংকোচ ছিল না, কিন্তু এখন রূপককে দেখলেই তার লজ্জা করে। এতটা লজ্জাবতীও তো সে ছিল না, তাহলে হঠাৎ করে এত লজ্জা আসলো কোত্থেকে? কি হয়েছে, তুমি এত লজ্জা পাচ্ছ কেন? রূপকের প্রশ্নে মিতুল হক চুকিয়ে যায়। তুতলিয়ে বলে, ও কই? তোমার মুখ দেখেই তো বোঝা যাচ্ছে, গাল দুটো তো একদম লাল করে ফেলেছো লজ্জা পেয়ে। সঙ্গে সঙ্গে মিতুল অন্য হাত দিয়ে মুখ ঢাকলো। রূপক শব্দ করে হেসে ফেলে। জোর করে মিতুলের মুখের উপর থেকে হাত সরিয়ে কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলে, সব লজ্জা কি এখন পেলেই চলবে? কিছু লজ্জা বিয়ের পরের জন্য বাঁচিয়ে রাখো। এ কথা শুনে মিতুল আরও লজ্জা পেয়ে গেল। দুম করে রূপকের বাহুতে কিল বসিয়ে বলল, আপনি খুব খারাপ, খুব বাজে, অসভ্য। বকা শুনে রূপকের হাসি আরও প্রশস্ত হলো। ভার্সিটির সামনে আসার পর মিতুল রিক্সা থেকে নেমে বলে, শুনুন, আপনি আর এই শার্ট পরে বাইরে বের হবেন না। রূপক তার শার্টের দিকে তাকালো। ভালো করে দেখলো কোথাও কোনো দাগ পড়েছে কিনা, কিন্তু শার্টের কোথাও তো দাগ নেই, বরং একদম টিপটপ ইস্ত্রি করা শার্ট। সে বিস্ময় নিয়ে বলল, কেন? কেন সে কথা তো আপনার জানার দরকার নেই। আমি যা বলেছি আপনার শুনতে হবে। তবে হ্যাঁ, খুব বেশি যদি পড়তে ইচ্ছা হয় তাহলে শুধু আমার সামনে পড়বেন, আর কারোর সামনে নয়। এরপর আর রূপককে কিছু বলতে না দিয়ে হাত ঘড়িতে সময় দেখলো। গম্ভীর হয়ে বলল, আমার ক্লাস শুরু হয়ে যাবে, আসছি। উল্টো পথে ঘুরে হাঁটার সময় মিতুল হেসে ফেল। কেন যে এই শার্ট পরতে মিতুল পালন করেছে, এটা কি রূপক বুঝবে? কালো সাদা আর নীল রঙের শার্ট পরলে যে ছেলেটাকে কি দারুণ লাগে, এটা তো মনে হয় সে নিজেও জানে না। মিতুল তো নিজেই চোখ ফেরাতে পারে না। এই যে আজ রূপক ধপধপে সাদা রঙের শার্ট পরেছে, মিতুল যে কতবার আর চোখে তাকিয়েছে সেটা তো ক্যালকুলেটর দিয়েও হিসাব করে বের করা যাবে না। কতবার তার মনে নিষিদ্ধ ভাবনা উদয় হয়েছে সেটা সে নিজেও জানে না। তার মন তার শুধু নিষ্পিস করছে একটা বার জড়িয়ে ধরার জন্য। এই জড়িয়ে ধরার সময়টাই হবে সীমাহীন, কোনো ছাড়াছাড়ি নাই। তাহলে মিতলেরই যদি এই অবস্থা হয়,
অন্যদের কথা তো বাদই রইল। মিতুল চায় না তার মতো এমন নেশা অন্য কারোর হোক। সে একাই রূপকের নেশায় বুঁদ হয়ে থাকবে, অন্য কারোর নজর পড়তে দেবে না। আরে বেআইন সাহেব, এত স্মাইলিং করছো কেন? ব্যাপার কি? হঠাৎ করেই অনেকের আগমনে মিতুলের হাসি বন্ধ হয়ে যায়। আমতা আমতা করে বলে, আরে এমনি। এমনি? শোনো মিস, তোমার এই সময় আমি আর পার করে এসেছি। ওকে, কোনটা এমনি হাসি আর কোনটা প্রেমে পড়ার লক্ষণ আমিও কিন্তু সেটা বুঝি। মিতুল হাঁটা থামিয়ে দাঁড়িয়ে পড়ল, দুহাত বগল দাপা করে বলল, হ্যাঁ, আপনি তো প্রেম বিশেষজ্ঞ। প্রেম ভালোবাসা নিয়ে পিএইচডিও করে ফেলেছেন। অনেক কাঁধ নাচিয়ে বলল, একদম ঠিক। তৃষা আপু জানে কি জানবে? এই যে প্রেম নিয়ে আপনার এত গবেষণা? জানবে না কেন? আমার সব থিসিস তো ওকে নিয়েই। মিতুল হাসল। অনেক বলল, ওর কথা ছাড়ো, সারাক্ষণ বইয়ের মুখ ডুবিয়ে বসে থাকে। আচ্ছা, এখন তো তোমার এই স্মাইলিংয়ের কারণ কি শুনি? পাত্র বুঝি পছন্দ হয়ে গেছে? হ্যাঁ, না। না তাহলে কি? আমার জানা মতে এই হাসি তো প্রেমে পড়ার হাসি। আপনি কি এখন আমার হাসি নিয়ে রিসার্চ করবেন নাকি? প্রয়োজন পড়লে তো করতেই হবে। 10টা না 5টা না, আমার একমাত্র বেআই। তাহলে রিসার্চ করে দেখুন কি ফলাফল আসে। যদি কোনো রেজাল্ট বের করতে না পারেন তাহলে সময় মতো আমিই বলে দিব। এ বলে চোখ টিপে মিতুল ক্লাসে চলে গেল। অনেক মাথা চুলকিয়ে ভাবতে লাগলো আসলে কি ঘটেছে। আজ পুরোটা সময় ক্লাসে মিতুলের ঠোঁটে মুচকি মুচকি হাসি লেগেই ছিল। যতবার রূপকের কথা মনে পড়ছিল ততবারই হাসি চড়া হচ্ছিল। বিষয়টা রায়া ও আরশিও ধরতে পারে। ফিসফিস করে জিজ্ঞেস করে, তোর হয়েছেটা কি? মিতুলে ওদের মতো ফিসফিস করে বলল, কি হবে? কিছু না হলে এমন মিটিমিটি হাসছিস কেন? জানতে চাইল রিমা। আরে কি আজব, হাসতে নিষেধ আছে নাকি? আরশি বলল, হাসতে নিষেধ নেই, কিন্তু তোর হাসি তো সুবিধার না। মিতুল চোখ বড় বড় করে বলল, অসুবিধার কি দেখলি? প্রেমে পড়েছিস নাকি? তোরা দেখি সবাই এক একজন বিজ্ঞানী হয়ে যাচ্ছিস। মন নিয়ে গবেষণা করিস নাকি তোরা? কথা ঘোরাবি না, সোজাসুজি উত্তর দে। তুই কি প্রেম করছিস? তোদের কি মনে হয়? আমাদের আবার কি মনে হবে? তুই উত্তর দে। যদি বলি হ্যাঁ? এবার রায়া আর আরশিও আগ্রহী হয়ে ওঠে। আপ্লুত কণ্ঠে বলে, সত্যি? ছেলেটা কি রে? অনেক ভাইয়া নাকি? আরে ধুর, মাথা খারাপ নাকি তোদের? তার গার্লফ্রেন্ড আছে। তাহলে কে? তার নাম রূপক, আমাদের বাড়িওয়ালা ছেলে। আরে বাপ, জায়গা মতন কোপ মেরেছিস। 2 দিন পর তুই বাড়িওয়ালির হয়ে যাবি। বাজে কথা বলিস না তো। আচ্ছা এসব বাদ, আমাদের সাথে দেখা করাবি না? আরশি বলল। আর আমাদের ট্রিট? মিতুল বলল, দেখা করাবো আর ট্রিটও দিব। এবার খুশি? কিন্তু কবে? এই সপ্তাহেই। ঠিক আছে, অপেক্ষায় রইলাম। নওশাদ আজ কলেজে আসেনি, এখন হয়তো ছুটিতে আছে, তাই তার বদলে ক্লাসটা অন্য এক স্যার নিয়েছে। ছুটির পর কলেজ থেকে বের হওয়ার সময় রূপকের কল আসে। দুজনের কাছেই এখন দুজনের ফোন নাম্বার আছে, আইডিতে অ্যাড আছে। ইচ্ছে হলেই যখন তখন কথা বলা যায়। রূপকের কল দেখে মিতুল খুশি হয়ে যায়, ফোন রিসিভ করে বলে, হ্যালো। হ্যালো মিতুল, তোমার ক্লাস কি শেষ? হ্যাঁ। ছুটি হয়ে গেছে? মাত্রই। তাহলে এক কাজ করো, ওই দিন আমরা যেখানে ফুচকা খেয়েছিলাম ওখানে চলে আসো। চিনবে না? হ্যাঁ। আচ্ছা আসো, আমি এখানেই আছি। ফোন রেখে আরশিও রায়ার থেকে বিদায় নিয়ে মিতুল রূপকের বলা জায়গাটিতে চলে গেল। দূর থেকে দেখল রূপক কতগুলো ছোট ছোট বাচ্চাদের সাথে বসে আছে। গায়ে ওদের মলিন ময়লা জামা কাপড়, কিন্তু এক একজনের মুখের হাসি দেখলেই মন শান্তিতে ভরে যায়। একপাশে অনেকগুলো গোলাপ ফুল ও বেলি ফুলের মালা জড়ো করে রাখা আছে। খুব সম্ভবত বাচ্চাগুলো ফুল বিক্রেতা। মিতুল দূর থেকে কিছুক্ষণ মন ভরে বাচ্চাগুলোর হাসি দেখল। পরক্ষণে তার পূর্ণ দৃষ্টি যখন রূপকের উপর পড়ল, মেজাজটাই খারাপ হয়ে গেল তার। এখনো সেই সাদা শার্টটাই পরা, বলার পরেও চেঞ্জ করেনি, বদলোক একটা। মিতুল কাছাকাছি যাওয়ার পূর্বেই বাচ্চাগুলো চেয়ারে সিরিয়াল ধরে বসে গেল। ফুচকাওয়ালা মামা প্রত্যেককে 1 প্লেট করে ফুচকা দিল।
রূপক দোকানদারকে বলছে। মামা আর যা চাই দিয়েন। আচ্ছা মামা। বলল দোকানদার। আর আমার জন্য? রূপকের পেছনে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো মিতুল। রূপক পেছন ফিরে মিতুলকে দেখে হাসলো, বলল, তোমার জন্য গিফট আছে। এরপর সেই মিতুলের হাত ধরে এতক্ষণ যেখানে বসেছিল সেখানে নিয়ে গেল। বেলি ফুলের মালাগুলো মিতুলের দুহাতে পেঁচিয়ে পরিয়ে দিল। এতগুলো মালা যে তার দুহাত ভরে গেছে, সেই সাথে বেলি ফুলের ঘ্রাণে মমক করছে। মনে হচ্ছে এখন সে নিজেও একটা বেলি ফুল। রূপক এবার গোলাপগুলো মিতুলের হাতে দিয়ে বলল, পছন্দ হয়েছে? মিতুল গোলাপ ফুলের ঘ্রাণ নিয়ে বলল, ভীষণ। আমারও। কি? মানে আমারও ভীষণ পছন্দ হয়েছে। হওয়ারই কথা। যে ব্যক্তি ফুল পছন্দ করে না সে তো নিষ্ঠুর, পাষাণ। রাইট, আমার তো ফুল পছন্দই, বাট কথা বলা ফুলটাকে বেশি পছন্দ। মিতুল ভুরু কুচকে বলল। কথা বলা ফুল? রূপক মিতুলের গাল ধরে বলল, ইয়েস, আই লাইক মিতুল ফ্লাওয়ার মোর দেন আদার্স ফ্লাওয়ার। গট ইট? কমপ্লিমেন্ট শুনে মিতুল ফের লজ্জা পেয়ে গেল। চোখ নামিয়ে বলল, ধুর, আমি কি ফুল নাকি? অবশ্যই, তুমি আমার মিতুল ফুল। মিতুল লজ্জাটুকু এড়িয়ে যেতে বলল, হয়েছে, শুধু ফুল দিলেই হবে? আমি ফুচকা খাবো না? খাবে না মানে? তুমি যদি ফুচকা না খাও তাহলে বেচারা ফুচকাগুলো তো না খেয়ে অন্বেষণ করে মরবে। খুব বেশি কথা বলেন আপনি, চলেন। মিতুলের রাগ দেখে হাসে রূপক। রাগলে মেয়েটাকে এত সুন্দর লাগে কেন? রাগ করলে কি সব মেয়েকেই এমন সুন্দর লাগে? থাক, সবার কথা ভেবে লাভ নেই। তার নিজের মানুষটাকে রাখলে সুন্দর লাগে, এটাই তার জন্য যথেষ্ট। মিতুল এবার বাচ্চাগুলোর সাথে বসে গল্প করছে। তার জন্য ফুচকা বানানো হচ্ছে। এই সময়টুকুতে সে বাচ্চাগুলোর সাথে দুষ্টামি করছে, হাসছে। একদম মিশে গেছে ওদের সাথে। রূপকের অবশ্য প্রথম দেখাতেই মিতুলকে একদমই মিশুক মনে হয়নি, কিন্তু জানার পর অনেক ধারণাই বদলেছে। সময়ের আপত্তন ও বিপত্তনে মনে জন্ম নিয়েছে ভালোবাসা, যাকে এখন আর চোখের আড়াল করতে ইচ্ছে করে না। এই তো এখন সে মুগ্ধ হয়ে তার ভালোবাসার মানুষটাকে হাসতে দেখছে। পৃথিবীতে এর চেয়ে সুন্দর দৃশ্য আর কি কিছু হয়? ভালোবাসা সত্যি সুন্দর যদি মানুষটা সঠিক হয়। রূপকের খাওয়া দাওয়া বন্ধ বাড়িতে। বিষয়টা এমন নয় যে তাকে খেতে দেওয়া হয় না। ছেলের জন্য সব ধরনের পছন্দের খাবারই রান্না করেন টিয়া বেগম, কিন্তু তার অভিমানী ছেলে সেই খাবার মুখে তোলে না। এর কারণও আছে, যতদিন না তার আর মিতুলের সম্পর্ক মেনে নেবে সবাই, ততদিন সে এই বাড়িতে কিছুই খাবে না। একমাত্র ভাতিজা আর ছোট বোন টুম্পা ছাড়া বাড়ির কারোর সঙ্গে সে বিশেষ কথাও বলে না। এই জিনিসটা আর কারোর কাছে কেমন লাগে জানা নেই, তবে টিয়া বেগমকে ভীষণ পীড়া দেয়। তিনি মন উদাস করে বসে থাকেন। তার এই উদাসীনতা রমিজউদ্দিনের দৃষ্টি এড়িয়ে যায় না। তবুও তিনি নিশ্চুপ ও নির্বাক ছাদ থেকে আনা কাপড়গুলো বিছানার উপর রেখে টিয়া বেগম স্বামীর উদ্দেশ্যে বললেন, এভাবে আর কতদিন? রমিজউদ্দিন খাটের সাথে হেলান দিয়ে শুয়ে বই পড়ছিলেন। স্ত্রীর প্রশ্ন শুনে মুখ পানে তাকিয়ে জিজ্ঞেস করলেন, কি আর কতদিন? রূপক বাড়িতে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। আমি কি করতে পারি? তুমি কি করতে পারো মানে? ছেলের প্রতি তোমার কোনো দায়িত্ব নেই? থাকবে না কেন? তাহলে কিছু করছো না কেন? আমি কি করব বলতে পারো? সব কেন আমাকেই বলে দিতে হবে? তুমি তোমার ভাইয়ের সাথে কথা বলো, তাকে জানাও সব। তারা তো আর কেউ বাচ্চা কিংবা অবুঝ নয়। বিয়ে তো জোর করে করার মতো কোনো বিষয় না। রমিজউদ্দিন চুপ করে রইলেন, কোনো জবাব দিলেন না তিনি। মিতুল আর শিয়াব মুখোমুখি বসে আছে একটা রেস্টুরেন্টে। শিয়াবকে ভীষণ হাসি খুশি দেখাচ্ছে। খুশি থাকারই কথা, যে মেয়েটাকে এত পছন্দ করে সে, যার সাথে কিছুদিন বাদেই বিয়ে হবে, তাকে সামনে থেকে দেখার সুযোগ পেলে খুশিটা হওয়া তো স্বাভাবিক, অস্বাভাবিক নয়। মিতুলের ভীষণ খারাপ লাগছিল, সেই সাথে নার্ভাসও লাগছিল। কিভাবে সে শিয়াবকে সবটা বলবে? সে বুঝবে তো মিতুলের এহেন পরিস্থিতিটা? আসার পর থেকেই দুজনে চুপ করে বসে আছে। খাবার অর্ডার করার সময় মিতুল শুধু নিজের জন্য একটা কোল্ড ড্রিঙ্কস অর্ডার করলেও শিয়াব বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন সহ আরও বিভিন্ন আইটেমের খাবার অর্ডার করেছে। মিতুল বাধা দেয়নি, আবার সায়ও দেয়নি। আসার পর থেকে যেমন নীরব ছিল তেমনই আছে। নীরবতা কাটিয়ে
শিহাবই বলল। কিছু বলছেন না যে? মিতুল হাসার চেষ্টা করলো, টিস্যু দিয়ে মুখ মুছে বলল। আসলে কিভাবে বলবো, কোথা থেকে শুরু করব বুঝতে পারছি না, তাই চুপ করে আছি। এত ফর্মালিটি করার প্রয়োজন নেই, বন্ধু ভেবে বলে ফেলুন, আমি কিছু মনে করব না। মিতুল তাও কিছু বলতে পারলো না। শিহাব বলল। বাড়িতে কি কোনো সমস্যা হয়েছে? না না না, তেমন কোনো বিষয় নয়। তাহলে কি আপনি বিয়ের জন্য আরো সময় চাচ্ছেন, কিংবা অনার্স শেষ করে বিয়ে করতে চাচ্ছেন? মিতুল দীর্ঘশ্বাস নিয়ে বলল। না, আচ্ছা, আপনি কি আমাকে ভালোবাসেন? শিহাব সময় নিল না, কোনো রকম ভনিতা করা ছাড়াই বলল। এত অল্প সময়ে ভালোবাসা হয় কিনা আমার জানা নেই। আপনার প্রতি আমার সেই অনুভূতি আছে, সেটাকে আপনি ভালো লাগা বলবেন নাকি ভালোবাসা বলবেন আমি জানি না, তবে আপনাকে আমার ভীষণ ভালো লাগে, যতটা ভালো লাগলে বিয়ে করতে ইচ্ছে হয় কারো। মিতুল আহত স্বরে বলল। কিন্তু আমি অন্য একজনকে ভালোবাসি। শিহাব বজ্রহত দৃষ্টিতে তাকালো। সে সময়ে ওয়েটার এসে খাবার দিয়ে গেল। কিছুক্ষণের জন্য কোনো কথাই বলতে পারলো না শিহাব। মিতুল নিজেই বলল। আপনার আমাকে ভালো লাগে, হয়তো ভালোবাসেনও, কিন্তু আমার দিক থেকে এমন কিছু নেই আপনার প্রতি। হ্যাঁ, একজন ভালো মানুষ হিসেবে আপনাকে আমার ভালো লাগে, তবে বিয়ে সংসার করার মতন ভালো লাগা নয় সেটা। অন্যদিকে আমি যাকে ভালোবাসি সেও আমাকে ভালোবাসে। হুট করেই সবকিছু হয়ে গেল যে আমি কিছু বলারও সুযোগ পাইনি। আপনি শিক্ষিত, বুদ্ধিমান, বিবেকবান মানুষ, আপনাকে আশা করি আমাকে সব বুঝিয়ে দিতে হবে না। শিহাব হাসলো। সেই হাসিতে বোধহয় কিছুটা কষ্ট মিশে ছিল, তবে মিতুলকে সেটা বুঝতে না দিয়ে বলল। এই সহজ কথাটা বলতে আপনি এত সময় নিচ্ছিলেন? আপনি প্লিজ আমাকে, আমার পরিবারকে ভুল বুঝবেন না। এভাবে বলবেন না, আমি কাউকেই ভুল বুঝিনি, বরং আপনার প্রতি আমি কৃতজ্ঞ। আপনি যদি আরো পরে কিংবা বিয়ের পরে এসব বলতেন, তখন হয়তো অনেক দেরি হয়ে যেত, সংসারে অশান্তি হতো, না আপনি ভালো থাকতেন আর না আমি ভালো থাকতাম। তাছাড়া ভালো লাগাটাও তো একতরফা ছিল। ভালো হয়েছে আপনি আগেই সব বলে নিয়েছেন। ভালো হয়েছে আপনি আগেই সব বলে দিয়েছেন, আমি বাড়িতে বলে ম্যানেজ করে নেব। আমি হয়তো আপনাকে অনিচ্ছা সত্ত্বেও অনেক কষ্ট দিয়ে ফেললাম, আসলে আমার কিছু করার। শিহাব মিতুলকে থামিয়ে দিয়ে বলল। আপনি যদি এভাবে বারবার নিজেকে ছোট মনে করেন তাহলে আমার ভীষণ খারাপ লাগবে, তাই প্লিজ অনুরোধ করছি নিজেকে ছোট ভাববেন না। আপনি আপনার জায়গায় সঠিক, আমিও মন থেকে চাই আপনি আপনার ভালোবাসার মানুষটার সাথে ভালো থাকুন। তবে হ্যাঁ, বিয়েতে কিন্তু দাওয়াত দিতে হবে, আর আমাকে 2টা রোজ দিতে হবে। রাজি তো? মিতুল এবার হেসে ফেল। শিহাবও হেসে বলল। অনেক সিরিয়াস কথাবার্তা হয়েছে, এবার প্লিজ অল্প হলেও খান, তাহলে আমি খুব খুশি হব। মিতুল অবাক হয়ে শিহাবকে দেখছে। সে ভাবেনি সবকিছু এত সহজে মিটে যাবে। শিহাবের প্রতি মন থেকে সে কৃতজ্ঞ। পৃথিবীতে এমন অনেক ভালো মানুষ আছে যারা অন্যের জন্য নিজের খুশিও বিসর্জন দিতে প্রস্তুত। এই তো শিহাবই তার জলজ্যান্ত প্রমাণ। শিহাবের কথা রাখতেই মিতুল অল্প কিছু খাবার খেলো। বিল পে করে যাওয়ার সময় মিতুলকে রিক্সা ঠিক করে দিয়ে শিহাব বলল। আমি কি আপনায় পৌঁছে দেব? মিতুল বলল। না না না, আমি যেতে পারবো। শিওর? প্রায় সন্ধ্যা হয়ে গেছে কিন্তু। সমস্যা নেই, এখান থেকে আমার বাসা তো কাছেই। ঠিক আছে, সাবধানে যাবেন। মিতুল রিক্সায় উঠে বসলো। শিহাব তখন ডাকলো। মিতুল শুনুন। জি। আপনার বিয়েতে প্লিজ আমাকে দাওয়াত দেবেন না। ভালো থাকবেন। মিতুল বলার মতো কিছু খুঁজে পেল না এবং সুযোগও পেল না। শিহাব রিক্সাওয়ালাকে বলল। যান মামা। অজান্তে মিতুলের ভেতর থেকে কেমন যেন দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। বাড়ির সামনে গিয়ে দেখলো রূপক দাঁড়িয়ে আছে। মিতুলকে দেখেই এগিয়ে এসে বলল। কি ব্যাপার, এই সময় কোথায় গেছিলে তুমি? মিতুল উত্তর দেওয়ার পূর্বেই রূপক ফের প্রশ্ন করলো। তোমায় কতগুলো ফোন করেছি, রিসিভ করনি কেন? ওফো, ফোন তো সাইলেন্ট করা। মানুষকে দুশ্চিন্তায় মেরে ফেলবে নাকি তুমি? মিতুল ব্যাগ থেকে ফোন বের করে দেখলো রূপক ছাড়াও তার বাবা, ভাই, ভাবি অনেকবার কল করেছিল।
মিতুল এবার কিছু বলার আগে রূপক বলল, যাও ভেতরে যাও। আর কথা বাড়ালো না মিতুল, কিন্তু ভেতরে গিয়ে সে আরও বেশি চমকে গেল। রমিজউদ্দিন, টিয়া বেগম, রূপকের ভাই ভাবি, টুম্পা, বাতিজা সবই তাদের ফ্ল্যাটে। বাকি সদস্যরাও ভীষণ ব্যস্ত। আরও বেশি অবাক হয়েছে সে। অনিক, আয়ান আর শিরায়া ওদেরকে দেখে। এই সময় ওরা এখানে কেন? মিতুল আসতেই সবাই ওকে ঘিরে ধরল। ঘটনা কি এখনো সে বুঝতে পারছে না। টুম্পা বলল, আরে ভাবি, তোমার এখন আসার সময় হলো? কখন থেকে অপেক্ষা করছিলাম আমরা। মিতুল চমকে তাকায়। সবার সামনে টুম্পা তাকে ভাবি বলে ডাকলো। রিনভি কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, এখনই এত চমকালি কি হবে? আরো অনেক বেশি চমক বাকি আছে তোমার জন্য। আমি কিছুই বুঝতে পারছি না ভাবি। বুঝবে, আর একটু সময় যাক। এরপর সে রায়া, আরশি আর টুম্পাকে বলল মিতুলকে রুমে নিয়ে যাওয়ার জন্য। বাড়িতে বিয়ের আমেজ চলে এসেছে। দুই পরিবারই রূপকে এবং মিতুলের সম্পর্কটাকে মেনে নিয়েছে। একদম দুই পরিবারকে নিয়েই এখন শুধু বিয়েটা হবে। রূপকের ফাইনাল এক্সাম বাকি, তাকে আবার চীনে ফিরে যেতে হবে। সে ফিরে আসলেই ধুমধাম করে বিয়েটা হবে। প্রথমে সবাই চাইছিল শুধু আকত করে রাখতে, কিন্তু রূপক এভাবে মিতুলকে রেখে যেতে ভয় পাচ্ছিল। তাই শুধু দুই পরিবারের উপস্থিতিতে বিয়ে হবে এখন। এসব শুনেই মিতুলের চোখে পানি চলে আসে। রূপকের চাচা, কাজিন তারাও সব শুনে মেনে নিয়েছে। উন্নত দেশে যাদের বসবাস তাদের এমন বুঝদার হওয়াটাই তো মানায়। বাড়ির ছেলেরা চলে গেছে হালকা কিছু কেনাকাটা করতে। হোক না বিয়েটা ঘরোয়া পরিবেশে, তাই বলে বউ সাজবে না তা কি হয় নাকি? রূপক তার পছন্দ মতো মিতুলের জন্য বিয়ের বেনারসি কিনেছে। বিয়ের গহনা কিনেছে ভাবিকে সাথে নিয়ে। কেনাকাটা শেষে একদম কাজ নিয়ে বাড়িতে ফিরেছে সবাই। টুটুল বাইরে থেকে খাবার অর্ডার করেছিল, সেগুলো আর অনেক মিলে নিয়ে এসেছে। এত রাতে তো আর রান্নাবান্না করা সম্ভব নয়। সবাই এখন মহাব্যস্ত। মিতুলের দুই হাতে মেহেন্দি দিয়ে দিচ্ছিল রায়া এবং আরশি। টুম্পা ওর ভাতিজা আর আয়ান পাশে বসে আছে, তারা মেহেন্দি দেওয়া দেখছে। আয়ান দুঃখী দুঃখী হয়ে বলল, তুমি আর একটু পরে বিয়ে করলে কি এমন হতো মিতুল আপু? পরে বিয়ে করলে কি হতো জানতে চাইল টুম্পা। আয়ান বলল, তাহলে আমি বড় হয়ে মিতুল আপুকে বিয়ে করতে পারতাম, কিন্তু তোমার ভাই এসে আমার থেকে মিতুল আপুকে কেড়ে নিয়ে গেল। ওরে উচড়ে পাকা ছেলে। সবাই হাসলো। আয়ান গম্ভীর হয়ে টুম্পাকে বলল, এই তোমার কি বয়ফ্রেন্ড আছে? না তো, কেন? তাহলে তুমি আমার জন্য অপেক্ষা করো, আমি বড় হয়ে তোমাকেই বিয়ে করব। টুম্পা বিস্মিত হয়ে মিতুলকে বলে, ভাবি, তোমার ছোট বিয়াই তো দারুণ শিয়ানা। ওদের কথোপকথনের মাঝে রাজকুমার উড়ে উড়ে ঘরে এলো। সে বিরতিহীনভাবে বলে যাচ্ছে, মোটু রূপ বিয়ে, মোটু রূপ বিয়ে। মুতু বলে ডাকায় মিতুল অবশ্য আজ রাগ করল না, বরং সে হাসছে। রাজকুমারের পিছু পিছু রূপকও রুমে ঢুকলো। ব্যস্ত হয়ে বলল, দেখি দেখি আমার বউটাকে দেখি। মিতুল লজ্জা পেয়ে গেল। মানুষটা এমন ঠোঁট কাটা কেন? লজ্জা শরম কিচ্ছু নেই একদম। রূপক যেন এসব থোড়াই পরখ করে। সে তার দুকালে হাত রেখে বলল, কি সুন্দর লাগছে। এরপর সে সবাইকে উদ্দেশ্য করে বলল, অনেক মেহেদি দিয়েছো। এবার সবাই ড্রয়িং রুমে গিয়ে শপিং দেখো, যাও ঠিকঠাক আছে কিনা দেখে নিয়ে আসো। সবাই রুম থেকে বেরিয়ে গেলে রূপক মিতুলকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, বলেছিলাম না সব ঠিক ম্যানেজ করে নেব। সব ম্যানেজ করে নিয়েছি, আর তোমাকেও আমার করে নিচ্ছি। মিতুল আবেশিত হয়ে বলল, ভালোবাসি। মিতুলকে সাজানোর জন্য পার্লার থেকে লোক আনতে চেয়েছিল রূপকের পরিবার, কিন্তু রূপকের এক কথা, মিতুল ন্যাচারালভাবেই অনেক সুন্দর, ভারী মেকআপের প্রয়োজন নেই একদম। যতটুকু দরকার বাড়িতে সাজালেই হবে। মিতুলও কোনো দ্বিমত করেনি, বরঞ্চ তার সেন্সিটিভ স্কিনে দরুন সে মেকআপ করতে ভয়ই পায়। যেহেতু দুজনের একজনও পার্লারে আগ্রহী নয়, তাই কেউ আর জোর করল না। এমনিতেই বিয়েটা তো ঘরোয়াভাবেই হচ্ছে। মিতুল নিজের বিয়েতে নিজেই সাজলো। আহামরি কিছুই না, সবসময় যেরকম সিম্পল সাজে সেটুকুই। শুধু বিয়ের শাড়ি আর গহনার জন্য একটু গর্জিয়াস লাগছে। বিয়ে পড়ানো হচ্ছিল মিতুলদের বাড়িতে।
কাজী যখন মিতুলকে কবুল বলতে বলেন তখন অজানা এক অনুভূতি হচ্ছিল তার। সহসা কবুল শব্দটি তার কণ্ঠ থেকে বের হচ্ছিল না। এদিকে তার চারপাশে বসে থাকা বান্ধবী ভাবি টুম্পা সবে ফিসফিস করে তাগাদা দিচ্ছিল। এক পর্যায়ে অনেকেই বলে ফেল, মেয়েদের কবুল বলতে এত সময় লাগে কেন? রিনভি কঠিন দৃষ্টিতে তাকাতেই অনেক চুপসে গেল। সাদামাটা বিয়ের আয়োজন হলো, এখানে তিশার আমন্ত্রিত ছিল। সে মিটিমিটি হাসছিল। অনেক দেখে জিজ্ঞেস করে, তুমি হাসছো কেন? এমনি। এখানে তো হাসার মতো কোনো পরিস্থিতি হয়নি। এখন কি আমার হাসাও বারণ? তুমি কি মিতুলের মতো এত সময় নেবে কবুল বলতে? সেটা আমি এখনই কি করে বলবো? বিয়ের সময় বলতে পারবো, তখন তো। তিশার কথা শেষ হওয়ার পূর্বেই সবাই একত্রে আলহামদুলিল্লাহ বলে উঠল। মিতুল কবুল বলেছে। কেন জানে না, বিয়ে মিতুলের হলো খুশি অনেকে লাগছে। তার এমন মনে হচ্ছে যে তিশার সাথে আজ তারও বিয়ে হচ্ছে। বিয়েতে কি সত্যি এতটা আনন্দ লাগে? বিয়ে পড়ানো শেষ হলে খাওয়া দাওয়া শেষ করে রাতে মিতুলকে রূপকদের ফ্ল্যাটে নিয়ে এলো। যদিও দূরত্ব একদম নেই বলেই চলে, তবুও বিদায় বেলা মিতুল সহ বাড়ির প্রত্যেকেই কান্না বাধা মানছিল না। এই তো এতটুকু পথ, ইচ্ছে হলে তারা গিয়ে তাদের মেয়েকে দেখে আসতে পারবে। আবার মিতুলও যখন খুশি চলে আসতে পারবে। তারপরও এত কষ্ট কেন হচ্ছে? বিয়ের পর বোধহয় মেয়ে যতই কাছে থাকুক না কেন, তাকে দূরেই মনে হয়। রাত প্রায় 1:30 বেজে গেছে। ঘুমিয়ে দুচোখ বুজে আসছে মিতুলের। শরীরে স্বস্তি নেই ভারী শাড়ি আর গহনাগাটির জন্য। লজ্জায় মুখ ফুটে রূপককে সে কিছু বলতেও পারছে না। চুপ করে খাটের একপাশে বসে আছে। রূপক যখন রুমে এসে দরজা লাগালো, মিতুলের জান তখন যাই অবস্থা। মনে হচ্ছে তার আত্মার তার মাঝে নেই, এখনই ফুরুত করে বের হয়ে যাবে দেহ থেকে। এতটা ভয় কেন লাগছে তার রূপককে? রূপক কাছে এসে ভালো করে লক্ষ্য করে দেখে মিতুল জড়সড় হয়ে বসে কাঁপছে। সে ভরকে গিয়ে বলে, তুমি ঠিক আছো? মিতুল কথা বলবে তো দূরে থাক, চোখ মেলে তাকাতেও পারছে না। তার দৃষ্টি ফুলোর দিকে স্থির। রূপক এবার পাশে বসে মিতুলের হাত ধরলো। এতে মিতুলের কাঁপাকাঁপি আরও বেড়ে যায়। রূপক বলে, তুমি কি ভয় পাচ্ছ আমাকে? মিতুল কোনো রকম ভাবে বলল, সেরকম কিছু নয়, একটু আনইজি আর নার্ভাস লাগছে। ইজি হও, ভয়ের কিছু নেই বলে রূপক এক গ্লাস পানি এনে দিল। পানিটুকু পান করে বড় করে দম নিল মিতুল। রূপক গ্লাস রেখে মিতুলের ঘোমটায় হাত রাখতে মিতুল আঁতকে উঠে বলল, কি করছেন? রূপক হেসেই বলে, তুমি যা ভেবেছো এখন সেসব করব না, তোমার চেঞ্জ করা দরকার তাই সাহায্য করছি। সাহায্য করবেন মানে? শাড়ি ঘোমটা আমি খুলতে পারবো। মিতুলের এমন বোকা বোকা কথাতে রূপকের হাসির দমক আরও বেড়ে যায়। সে বলে, জানি, কিন্তু খোপায় যে কতগুলো ক্লিপ লাগিয়েছো, শাড়িতে না জানি কোথায় কোথায় সেফটি পিন লাগিয়েছো, এগুলো তো তুমি একা খুলতে পারবে না। আমি পারবো, আপনি চেঞ্জ করে নিন। তুমি এমন কেন করছো? মিতুল জড়সড় হয়ে বলল, আমার আসলে লজ্জা লাগছে। রূপক মিতুলের দু কাঁধে হাত রেখে ড্রেসিং টেবিলের সামনে এনে বসলো। ঘোমটা খুলতে খুলতে বলল, এত লজ্জা পাওয়ার কিছু নেই এখন, বেশি দিন অবশ্যই লজ্জা থাকবে না, নতুন তো তাই এমন লাগছে, পরে তুমি নিজেই আমাকে চোখে হারাবে। মিতুল কোনো উত্তর দিল না। সে দৃষ্টি নত করে বসে আছে। অন্যদিকে মিতুলের গহনাগাটি খুলতে খুলতে আয়নার মাঝে অপলক চোখে তাকিয়ে আছে রূপক। সে যে কিভাবে নিজেকে কন্ট্রোল করে রেখেছে নিজেও জানে না। তার তো ইচ্ছে করছে মিতুলকে শক্ত করে জড়িয়ে ধরে ফোলা ফোলা গালে অজস্র চুমু দিতে। অবশ্য সে এসব করল না। আগে মিতুলকে সহজ হতে দিতে হবে, মনের ভয় কাটাতে হবে। তাই সে তার ইচ্ছেকে মনের গোপন কোঠরিতে রেখে বলল, শাড়ির সেফটি পিন তুমি খুলে নিও, আর তোমার ভাবি লাগে যে তোমার জামা কাপড় প্রয়োজনীয় সব কিছু দিয়ে দিয়েছে। বিয়ে হয়েছে বলেই যে শাড়ি পরতে হবে এমন কোনো কথা নেই, তুমি যেই পোশাকে কমফোর্টেবল ফিল করবে সেটাই পরবে। মিতুল মাথা নাড়ল। রূপক পাঞ্জাবি খুলে একটা হাফ স্লিভ টি শার্ট পরে রুমের বাইরে চলে গেল। মিতুল ভাবল শুধু শাড়ি বদলে সে স্বস্তি পাবে না, গোসল করলেই ভালো লাগবে। তাই সে লাগেজ থেকে নীল রঙের একটা টি শার্ট আর কালো রঙের ব্লাউজ নিয়ে ওয়াশরুমে চলে গেল।
বেশ কিছুক্ষণ সময় নিয়ে গোসল করে বেরিয়ে দেখে রূপক মিতুলের বিয়ের শাড়িটা কোনোরকম ভাঁজ করে চেয়ারের উপর রাখছে। মিতুলকে দেখে রূপক কয়েক সেকেন্ডের জন্য চুপ করে রইল, এরপর বলল, হুমায়ুন আহমেদ ঠিকই বলেছেন। কি বলেছেন? মেয়েদের মাথায় তোয়ালে পেঁচানো অবস্থায় সত্যি অনেক সুন্দর লাগে। মিতুল লজ্জা পেয়ে গেল। রূপক তাকে খাটের পর বসে টেবিলের উপর থেকে প্লেটটা নিল। সে তখন রুমের বাইরে খাবার আনতে গিয়েছিল। সে নিজের হাতে খাবার তুলে দিচ্ছিল মিতুলকে। মিতুল অবাক হয়ে বলে, একটু আগেই তো খেয়েছি। আমি দেখেছি কতটুকু খেয়েছো। 2 লোকমা খাবারও ঠিকমতো খাওনি, এখন হাঁ করো তো দেখি। আমার ক্ষুধা নেই। আমি হাঁ করতে বলেছি। একই তো মিতুলের লজ্জা শেষ ছিল না, এখন আবার রূপকের হাতে খেতে হচ্ছে। লজ্জায় মনে হচ্ছে এবার সে মরেই যাবে। খাবার শেষ হলে রূপক প্লেট রেখে আসতে গেল। মিতুল আয়নার সামনে দাঁড়িয়ে তাকে দেখছে। সত্যি কি একটু বেশি সুন্দর লাগছে আজ তাকে। সে সময় রূপক রুমে চলে আসে, দরজা লক করে মিতুলের পাশে দাঁড়িয়ে বলে, কি এত দেখছো নিজেকে? মিতুল লজ্জা পেয়ে হেসে বলল, কিছু না। রূপক বলল, কমফোর্টেবল ফিল করো, এজন্য যে কোনো পোশাক পরতে বলেছিলাম। তাই বলে তুমি টি শার্ট পরবে? কেন, ভালো লাগছে না? তুমি যাই পরো না কেন, তোমাকে আমার সবসময়ই ভালো লাগবে। কিন্তু বিষয়টা তো ভালো লাগা মন্দ লাগার নয়। তাহলে? এমনি একটা বাচ্চা মেয়েকে বিয়ে করেছি, তার উপর এমন পোশাক পরেছো যে আমি এখন আদর করব কেমনে সেটাই বুঝতেছি না। লজ্জায় মরিমরি অবস্থা মিতুলে, তবু সে কপট রাগ দেখিয়ে বলে, আপনি খুব বাজে, খুব। আর আমি মোটেও বাচ্চা নই। তুমি বাচ্চাই, আমার বাচ্চা বউ। আজ বরং তুমি আমাকে আদর করো। মিতুল রূপকের বুকে বাহুতে মারতে মারতে বলে, এত অসভ্য আর বাজে কেন? রূপক হাসতে হাসতে মিতুলের দুহাত চেপে ধরে যেন মারতে না পারে। এবার সে হঠাৎ করেই মিতুলের খুব ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালো। এতক্ষণ মিতুল হাসলো, এবার তার হাসি বন্ধ হয়ে যায়। মনে হয় দম আটকে আছে, নিঃশ্বাসও নিতে পারছে না ঠিক মতো। রূপক ফিস ফিস করে বলে, তোমাকে একটু জড়িয়ে ধরি। মিতুল কিছু বলতে পারছে না। রূপক ফের বলে, প্লিজ। মিতুল মৃদু হেসে বলে, হুম। সঙ্গে সঙ্গে ভীষণ শক্ত করে মিতুলকে জড়িয়ে ধরে রূপক। খোপা থেকে তোয়ালে খুলে মিতুলের ভেজা চুলে মুখ ডুবিয়ে দেয়। নিঃশ্বাস ভারী হয়ে আসে মিতুলের। সেই সময়ে কারেন্ট চলে যায়। এতে যেন মিতুলের ভয় আরও বেড়ে যায়। রূপক তাকে আশ্বস্ত করে বলল, আমি আছি তো। মিতুল ফিস ফিস করে বলল, এই জন্যই তো ভয়। রূপক হেসে বলে, কি? কিছু না। মিতুলও হেসে ফেলে। রূপক মিতুলকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিতে আবার কারেন্ট চলে আসে। আবারও লজ্জে রাঙ্গা হয়ে যায় মিতুল। রূপক কাছে আসতেই সে বাধা দিয়ে বলে, লাইট অফ করেন প্লিজ। রূপক লাইট অফ করে ডিম লাইট অন করে রাখলো। ডিম লাইটের মৃদু সবুজ আলোতে পুরো ঘরটা অন্যরকম সুন্দর লাগছে। সবচেয়ে বেশি সুন্দর লাগছে তার মিতুলকে। সে মিতুলের কাছে গিয়ে হাতে চুমু খেলো, গালের সঙ্গে গাল মিশিয়ে বলল, ভালোবাসি। দুজনে একসাথে রাত্রি যাপন, এই প্রথম এতটা কাছে আসা। রূপকের দেওয়া স্বর্গীয় আদর, ভালোবাসা, সমস্ত কিছু মিলেই সুন্দর রাত্রি কেটে যায়। সকালে রূপকের ঘুম ভাঙল ভাবি টাকা ডাকিতে। ওঠার চেষ্টা করতে গিয়ে বুঝতে পারলো ওটা তো দূরে থাক, সে তো ঘাটটাই নাড়াতে পারছে না। সে দুহাতে ভালো করে চোখ ডলে তাকাতে তার চক্ষু চরকাস। মিতুলের এক পা রূপকের গলার উপর রাখা, মাথাটা দেওয়ালের সাইডে, এক হাত নিজের পেটের উপর আর অন্য হাত বিছানায় চড়িয়ে রেখে বেঘরে ঘুমোচ্ছে। এরকম করে কেউ ঘুমায়? রাতে তো ঘুমানোর সময় মেয়েটা রূপকের বুকেই ছিল। সরল কখন সে তো টেরই পেল না একটুও। মিতুলের চুলগুলো খোলা অবস্থায় মুখের উপর ছড়িয়ে আছে। টি শার্ট পেটের উপর থেকে অনেকখানি সরে গেছে। রূপক আস্তে করে মিতুলের পা সরল, চুলগুলো মুখের উপর থেকে সরিয়ে টি শার্ট পেটের উপর নামিয়ে দিল। মাথাটা ধরে বালিশে রাখার সময় মিতুল ঘুমের ঘরে আষ্টে পৃষ্ঠে রূপককে জড়িয়ে ধরল। ভাবি তখনও বাইরে থেকে ডেকে যাচ্ছিল, কি ব্যাপার রূপক, উঠবে না? বেলা কয়টা বাজে খেয়াল আছে? উঠো, নাস্তা করো আগে দুজনে। রূপকের মাথা তখন মিতুলে বুকের উপর। মেয়েটা ঘুমের মাঝে এমনভাবে ধরে রেখেছে যেন ছালেই রূপক পালিয়ে যাবে। সে কোনো রকমে উত্তর দিল, ভাবি যাও, আমরা আসছি। জলদি। রূপক আর কিছু বলল না। মিতুলের বুকের উপর মাথা রেখে শুয়ে রইল। সে শক্ত করে জড়িয়ে ধরে আনমনে হেসে বলল, আমার বাচ্চা বউ,
সকালে ঘুম থেকে উঠে নিজেকে একা রুমে আবিষ্কার করলো মিতুল। আড়মোড়া ভেঙে তর্ক করে বিছানায় উঠে বসলো সে। রূপক কি রুমে নেই? ওয়াশরুম থেকে পানির শব্দ আসছে না। সে সময় বিলম্ব না করে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। একা শাড়ি পরতে পারে না, বিদায় 3 পিস পরেছে সে। গোসল সেরে এসে দেখে রূপক বিছানা গোছাচ্ছে। মিতুল অবাক হয়ে বলে, একি আপনি কেন বিছানা গোছাচ্ছেন? সরুন, আমি করছি। রূপক না তাকিয়ে বলল, আমি পারবো, তুমি রেডি হয়ে নাও, ভাবি কিন্তু অনেকবার নাস্তা করার জন্য ডেকে গেছে। আমার সময় লাগবে না, সরুন তো। রূপককে জোর করেই বসিয়ে দিল মিতুল। এতক্ষণে মিতুলের দিকে তাকালো রূপক, অবাক হয়ে বলল, তুমি 3 পিস পরেছো কেন? তাহলে কি পরবো? শাড়ি পরবে না? আমি একা শাড়ি পরতে পারি না। ভাবিকে ডেকে দিচ্ছি আমি, শাড়ি পরো। এখনই পরতে হবে? হ্যাঁ। টুম্পা দরজায় টোকা দিয়ে ডাকছে। মা ডাকছে খেতে। রূপক দরজা খুলে দিল। টুম্পা ভিতরে এসে মিতুলের হাত টেনে ধরে বলল, তুমি এখন কাজ কেন করছো বলো তো? আগে খাবে চলো। দাঁড়াও দাঁড়াও, তোমার ভাইয়া বলেছে শাড়ি পরে যেতে। টুম্পা রূপকের দিকে ভুরু কুঁচকে তাকিয়ে বলল, কেন শাড়ি যে পরতে হবে এমন তো কোনো কথা নেই, তুমি চলো তো। মিতুল কোনোরকম মাথায় ওড়না দিয়ে টুম্পার সাথে ডাইনিং রুমে গেল। রাজকুমার টেবিলের ওপর বসেছিল। মিতুলকে দেখে বলল, শুভ সকাল মিতু। মিতুল মেজাজ ঠিক রাখলো, সঙ্গে হাসি পেল তার। এত সুন্দর করে মর্নিং উইশ করলে কি রাগ করা যায়? মিতুল বসেছিল শ্বশুরের পাশে। টিয়া বেগম পরোটা ভাজি মাংস তুলে দিলেন মিতুলের প্লেটে। এত খাবার দেখে তার মাথা ঘুরে যায়। সে কখনোই একটার বেশি পরোটা খেতে পায় না। তারপর আবার শ্বশুর এটা ওটা এগিয়ে দিচ্ছেন। সবে পায় না, শুধু মিতুলের মুখে খাবার তুলে দিচ্ছে। মিতুল অসহায় দৃষ্টিতে তাকালো রূপকের দিকে। রূপক মুচকি মুচকি হাসলো, মুখে কিছু বলল না। প্রয়োজনের তুলনায় বেশি খাবার খাওয়া সম্ভব নয় বলে মিতুল মুখটা অসহায়ের মতো করে বলল, আমি আর খেতে পারবো না। টিয়া বেগম বললেন, জোর করে খেতে হবে না, যতটুকু পারো খাও। আর শোনো, একটা কথা আজকেই বলে দিচ্ছি, তুমি এই বাড়িতে টুম্পার মতোই এই বাড়ির মেয়ে হয়ে থাকবে। যেভাবে থাকতে তুমি পছন্দ করো সেভাবেই থাকবে। মিতুলের বুকের উপর থেকে যেন একটা ভার নেমে গেল। সে শুরু থেকে টিয়া বেগমকে ভীষণ ভয় পেত, কিন্তু এখন তার কথা শুনে মনে হচ্ছে তিনি ততটাও ভয়ঙ্কর মহিলা নন। খাওয়ার পাট চুকিয়ে রুমে গিয়ে মিতুল রূপককে বলল, আমি একটু আমাদের ফ্ল্যাটে যাই। যাও, জিজ্ঞেস করার কি আছে? কেউ কিছু বলবে না তো? আরে না, মা তখন কি বললো শোনোনি? তবুও ভয় লাগছে। রূপক মিতুলের হাত ধরে কপালে চুমু খেয়ে বলল, ভয়ের কিছু নেই। আচ্ছা চলো, আমি সাথে যাচ্ছি, তোমাকে পৌঁছে দিয়ে বাইরে যাব। সকাল সকাল বাইরে? কি এমনি, বিশেষ কোনো দরকার নেই। কোনো মেয়ে অপেক্ষা করছে নাকি? হ্যাঁ হ্যাঁ, আমার কাজই তো শুধু মেয়েদের সাথে ঘুরে বেড়ানো। তেরা বেড়া কথা বলবেন না। বাইরে যাচ্ছেন যান, তবে খবরদার কোনো মেয়ের দিকে তাকাবেন না। রাইট, আমার কাজই তো শুধু মেয়েদের দেখা। আবার বাঁকা কথা। রূপক হেসে ফেল, বলল, আচ্ছা এখন চলো, আমি কোনো মেয়ের দিকে তাকাবো না। তাছাড়া যার ঘরে এত সুন্দর একটা বউ আছে, সে কেন বাইরে অন্য কোনো মেয়ের দিকে তাকাতে যাবে? মনে মনে খুশি হলেও মুখে ভেঙচি কাটল মিতুল। নিজেদের ফ্ল্যাটে গিয়েও তার মনে হলো না যে গতকাল রাতে তার বিয়ে হয়ে গেছে। সবাই খুব স্বাভাবিক ব্যবহার করছে। মিতুলেরও তাই এটা নিয়ে আর মাথা ঘামালো না, বরং সে সময়টাকে এনজয় করছে। রূপককে নিজের করে পাওয়ার আনন্দটাই তার সবচেয়ে বেশি। কিছুদিন পরে তো আবার রূপক চীনে চলে যাবে। এটা মনে পড়লেই তার বুক ভেঙে কান্না চলে আসে, কিন্তু রূপককে সেটা বুঝতে দেয় না সে। রিনভির সাথে কিছুক্ষণ গল্পগুজব করে নিজের রুমে এলো মিতুল। কত স্মৃতি তার নিজের রুমে। নিজের রুম মানেই তো আলাদা কিছু। বিছানায় গা এলিয়ে দিতে তার ফোনটা বেজে ওঠে। প্রথমে ভেবেছিল রূপক হয়তো কল করেছে, কিন্তু পরে দেখে আননোন নাম্বার হলেও কে কল করেছে মিতুল সেটা জানে। এর আগেও এই নাম্বার থেকে অনেকবার ফোন এসেছিল। মানুষটিও মিতুলের পরিচিত, কিন্তু নওশাদ ছাড় কেন তাকে এখন ফোন করবে? ভাবতে ভাবতেই ফোনটা কেটে গেল। দ্বিতীয়বার আবার রিংটন বাজতেই ফোন রিসিভ করলো মিতুল, তবে হ্যালো বলার ফুরসত সে পেল না। এর পূর্বেই রুমে হুড়মুড়িয়ে প্রবেশ করলো রূপক। কোনো বাক্য বিনিময় ছাড়াই মিতুলের পাশে শুয়ে মিতুলকে জড়িয়ে ধরে
ঠোঁটে মুখে এলোপাতাড়ি চুমু খেতে শুরু করে। মিতুল কিছু বলার সুযোগও পাচ্ছে না। ফোন হাত থেকে বিছানার উপর পড়ে আছে। এদিকে রূপককে ছাড়বে সেটাও পারছে না। আটার মতো লেগে আছে রূপক। সে মিতুলের দুহাত মুঠো বন্দি করে বলল, বিয়ে করেছে অথচ ঘরে বউ নেই, এই কষ্টের মানে জানো তুমি? না, জানি না। হাত ছাড়ুন। কেন ছাড়বো না? হাত তো ছাড়ার জন্য ধরিনি, সারা জীবন হাত ধরে রাখবো বলেই তো বিয়ে করেছি। এত ভালোবাসার বউ আমার এত সহজে ছেড়ে দেব? রূপককে রাগ দেখিয়ে লাভ হলো না। সে যেন থোড়াই পরোয়া করে মিতুলকে। রূপকের শক্তির সাথে পেরে ওঠার শক্তি বা কোথায় মিতুলের, এই ধ্রুবর সত্যি উপলব্ধি করতে পেরে যেন শান্ত হয়ে গেল সে। রূপকর মুখের দিকে তাকিয়ে বলল, রাগ করেছো? মিতুল বলল, রাগ করব কেন? এই যে আদর করছি তাই। বর তার বউকে আদর করবে, এতে রাগ করার কি আছে? রূপক হেসে পরপর 3টা চুমু দিল মিতুলে গালে। 4 নম্বর চুমুর ঠোঁটে দিয়ে বলল, এমন পুতুলের মতো বউ রেখে আমি চীনে ফিরে যাব কি করে বলো তো? মিতুলের মনটাই খারাপ হয়ে গেল এবার। এতক্ষণে সে রূপকের মুখের দিকে তাকিয়ে থাকলো, এবার সে মুখ ফিরিয়ে নিল। রূপক বুঝতে পেরে মিতুলের দুগালে হাত রেখে নিজের মুখটা নিজের দিকে ঘুরিয়ে বলল, এদিকে তাকাও। বলুন, শুনছি। শুধু শুনলে তো হবে না, আমার দিকে তাকাতে হবে। তাকাও। মিতুল তাকালো, তার চোখ ছলছল করছে। রূপক এবার ওর পাশে শুয়ে মিতুলের মাথাটা নিজের বুকের উপর রেখে বলল, মন খারাপ কেন করে আমার বউটা? মিতুল রূপককে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমার কষ্ট হচ্ছে খুব। দূর পাগলি, এইটুকুতেই কষ্ট পেলে হবে? আমি তো সারা জীবনের জন্য যাচ্ছি না, পরীক্ষাটা দিয়ে রেজাল্ট বের হলেই আবার চলে আসবো। তবুও মন তো আর মানে না। মনকে তো বোঝাতে হবে জান, ধৈর্যের ফল মিষ্টি হয় জানো না? মিতুল নাক ফুলিয়ে বলল, ফল মিষ্টি না হলে ধৈর্যের গাছেই কেটে ফেলবো আমি। রূপক হো হো করে হেসে উঠল। মিতুলের কপালে চুমু খেয়ে বলল, মিষ্টি হবে না মানে? হতেই হবে। বিয়ে করেছি কি আর এমনি এমনি? কোনো রিস্ক নিতে চাইনি। তোমাকে হারানোর ভয় বুকে নিয়ে চীনে ফিরে যাওয়া আমার পক্ষে সম্ভব ছিল না। এজন্যই শুধু আংটি বদলে আমি ক্ষান্ত হইনি। এখন আমি যেমন আপনার পার্মানেন্ট, আপনিও আমার পার্মানেন্ট মানুষ। তা তো অবশ্যই। আচ্ছা শুনুন, চীনে গেলে তো চাচ্চুর বাসাতেই থাকবেন, তাই না? হ্যাঁ, কেন? আপনার ওই কাজিনের থেকে দূরে দূরে থাকবেন। রূপক হেসে বলল, কেন? তোমার হিংসা হয়? তো হবে না জানি, কিন্তু তবুও মেয়েদের মন আপনি বুঝবেন না। বুঝি, অবশ্যই একটু হলেও মেয়েরা অনেক হিংসুটে হয়, তাই না? সব ব্যাপারে না, নিজের মানুষের ব্যাপারে হয়। আচ্ছা, আপনাদের হিংসা হয় না? হবে না কেন? অবশ্যই হয়, তবে তোমরা যেমন প্রকাশ করো আমরা সেরকম পারি না। মিতুল চুপ করে রইল কিছুক্ষণ। নওশাদের বিষয়টা রূপককে জানাবে কিনা বুঝতে পারছে না, তবে মিতুলের মনে হচ্ছে শেয়ার করলে হয়তো ভালো হবে। আরেক মনে ভাবলো আগে রিনভির সাথে এটা নিয়ে আলোচনা করবে। মিতুলের ভাবনা চিন্তার মাঝে রূপক উঠে বসলো। হাত ঘড়িতে সময় দেখে বলল, আমি বাসায় যাচ্ছি। তুমি কি এখন যাবে নাকি পরে যাবে? মাত্রই তো এলাম। ঠিক আছে, তুমি তাহলে পরে এসো, কিন্তু বেশি দেরি করো না। আচ্ছা। মিতুলের কপালে গালে ঠোঁটে চুমু খেয়ে রূপক চলে গেল। মিতুল ফোন হাতে নিয়ে দেখলো কয়েক সেকেন্ড পরই নওশাদ কল কেটে দিয়েছে। সে এবার কল ব্যাক করলো। রিং হয়ে কেটে যাওয়ার পরই নওশাদ রিসিভ করেনি। সে আর কলও দেয়নি। ফোন রেখে দেবে সেই মুহূর্তে নওশাদের কল এলো। মিতুল ফোন রিসিভ করে সালাম দিল। নওশাদ সালামের উত্তর নিয়ে বলল, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। কোথায় আছো? বাসায়। কেন? শুনলাম বিয়ে হয়েছে নাকি তোমার? হ্যাঁ। দাওয়াত তো পেলাম না। আমার বিয়েতে এলে না, আবার নিজের বিয়েতেও দাওয়াত দিলে না। ব্যাপার কি বলো তো? মনের মধ্যে এখনো রাগ বসে রেখেছো নাকি? সেরকম কিছু নয়, বিয়ে তো অনুষ্ঠান করে হয়নি, আর বলা চলে একদম হুট করেই হয়ে গেছে। আমি নিজেই জানতাম না। বলো কি, দেখতে এসেই বিয়ে নাকি? না, সে আমার পরিচিত বাড়িওয়ালার ছেলে। আমি কি তাকে চিনি? দেখেছিলেন আমার সাথে ক্যাফেতে। ও, তুমি তাহলে রিলেশনশিপে ছিলে? না, দুজন দুজনকে পছন্দ করতাম। তখন অবশ্য আমাদের মাঝে ভালো লাগাটাও ছিল না, পরে হয়েছে। আর যখন ভালোবেসে ফেলেছি
দুজন, তখন পরিবার বিয়ে দিয়ে দিয়েছে। যাক, খুবই ভালো খবর। আমি রায়ার পোস্ট দেখে জানলাম যে তোমার বিয়ে হয়েছে। সত্যি হয়েছে কিনা জানার জন্য ফোন করেছি। তোমাদের দুজনের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। থ্যাংক ইউ। পরে যখন অনুষ্ঠান হবে তখন অবশ্যই আপনাকে দাওয়াত দিব। নওশাদ হেসে বলল, ঠিক আছে। তোমার ম্যাডাম তোমার সাথে কথা বলতে চায়, বলবে? মিতুলের আনিজি লাগলেও মুখের উপর না করতে পারল না। তবে চৈতি খুবই হাসি খুশি ও ফ্রি মাইন্ডের হতে মিতুলের জ্বরটা কেটে যায়। দুজনেই বেশ অনেকক্ষণ কথা বলল। মিতুলের এটা ভেবে ভালো লাগছে যে নওশাদ খুব ভালো মনের একটা বউ পেয়েছে। সারা জীবন যেন দুজনে একসঙ্গেই এভাবে ভালো থাকে, এটাই কামনা বাক্যে দোয়া করে সে। মিতুলের আর রূপকদের ফ্ল্যাটে যাওয়া হলো না। শ্বশুরবাড়ির সবাইকে দাওয়াত করা হয়েছে। সবাই আজ ওদের বাসায় খাবে। রিনভির পরিবারকেও দাওয়াত করা হলো। সবাই একসাথে হতে পুরো বাড়ি একদম জমজমাট হয়ে গেছে। নিজের দু বান্ধবী আর তিশাকেও মিতুল বাড়িতে ডেকে নিয়েছে। অনেকে এজন্য মহা খুশি। মিতুলকে আলাদা ডেকে নিয়ে এজন্য সে চকলেটও দিয়েছে। মিতুল হেসে বলে, এটা কি ঘুষ ছিল? না না, খুশি হয়ে দিলাম তোমাকে। বুঝি তো সবই আমি, কিন্তু এসবের দরকার ছিল না। আমি তো আর বাচ্চা না। বিয়ে হয়েছে বলে তুমি বড় হয়ে গেছো নাকি? তুমি বাচ্চাই। মোটেও আমি বাচ্চা নই। তাই চলো তাহলে প্রমাণ হয়ে যাক। অনেক রূপককে ডেকে আনলো। তিশা, রায়া, আশি আর টুম্পাও আছে এখানে। অনেক গম্ভীর হওয়ার ভান ধরে বলল, ভাই আপনি তো বলেন আপনার বউকে কি বড় মনে হয়? রূপক হেসে বলল, এই প্রশ্ন কেন? ওকে চকলেট দিয়েছি বলে আমাকে বলছে ও নাকি বড় হয়ে গেছে। ওকে দেখলে কেউ বড় বলবে? রূপকও আহাজারি করার ভান ধরে বলল, না রে ভাই, এই জন্যই তো ভয়ে আছি। মানুষ আবার বাল্যবিবাহ করেছি বলে পুলিশকে না আবার কল করে। রুম জুড়ে হাসির ধুম পড়ে গেল। শুধুমাত্র মিতুলি কেবল কটমট করে তাকিয়ে আছে রূপকের দিকে। রূপকের ভীষণ মজা লাগছে মিতুলের রাগী রূপটা দেখে। অবশ্য এই মজার ফল তাকে ভোগ করতে হলো রাতে ঘুমানোর সময়। মিতুলকে ছোঁয়া তো দূরে থাক, আশেপাশে ঘেঁষা যাচ্ছিল না। ছুতে গেলেই দূরে ছিটকে যাচ্ছে। খবরদার, আমাকে ছোবেন না। সে কি, কেন? আমার বউকে আমি ছোবো না তো কে ছোবে? কেউ না, আপনিও না। বাচ্চা মেয়ে বিয়ে করেছেন কেন? বাচ্চা মেয়ে বিয়ে করেছেন না, বাচ্চার সাথে এসব অশ্লীলতা চলবে না একদম। তুমি এখনো ওটা নিয়ে পড়ে আছো? আমি তো মজা করেছিলাম। কিন্তু আমি সিরিয়াস। আচ্ছা, তোমাকে দেখতে বাচ্চা বাচ্চা লাগলে আমরা কি করব? এখনো তো সময় আছে। অনার্স শেষ হলে নিশ্চয়ই তোমাকে দেখতে বড় লাগবে তখন। তাই বেশ, তো তখনই না হয় ছোবেন। আমি টুম্পার রুমে যাচ্ছি। রূপক দরজার সামনে দাঁড়িয়ে পড়ল, কেন? আপনার সাথে ঘুমাবো না আমি। সমস্যা নেই, না ঘুমালে না ঘুমাবে। এমনিতেই নতুন বিয়ে হয়েছে আমাদের, এত ঘুমানোর তো দরকার নেই। তুমি না হয় আমার সাথে জেগেই থাকো। একদম বাজে কথা বলবেন না বলে দিচ্ছি। বাজে কথা আবার কি বললাম? যা বললাম সত্যিই তো বললাম। আপনি পথ থেকে সরে দাঁড়ান। রূপক সরল না, বরং মিতুলকে শক্ত করে জড়িয়ে ধরে ঘাড় মুখ গুজল। চুমু খেয়ে কোলে করে বারান্দায় নিয়ে গিয়ে দাঁড় করলো। মিতুল নিশ্চুপ। রূপক পেছন থেকে জড়িয়ে ধরে বলল, আমি তো তোমাকে আদর করে ভালোবেসে তোমাকে বাচ্চা বলে ডাকি, তুমি বোঝো না? তাই বলে ওদের সামনেও? তাতে কি, ওরা তো দূরের কেউ নয়, তোমার আমার পরিচিত কাছের মানুষ। মিতুল চুপ করে রইল। রূপক বারান্দার বেলি ফুলের গাছ থেকে একটা ফুল ছিঁড়ে মিতুলের কানে গুজে দিয়ে বলল, আমার ব্যক্তিগত বাচ্চা ফুল, আমি তোমাকে ভালোবাসি। মিতুল হেসে ফেলল। রূপকের হাত জড়িয়ে ধরে গালে চুমু খেয়ে বলল, আমিও তো ভালোবাসি, অনেক বেশি। দুজনেই চুপ করে রইল অনেকক্ষণ। মিতুল অনেক ভেবে চিনতে অবশেষে নওশাদের কথা বলে দিল। শিয়াবের সাথে সেদিন রেস্টুরেন্টে হওয়া কথাগুলো বলল রূপককে। রূপক শান্ত প্রতিক্রিয়া দেখিয়ে বলল, তুমি তো রূপক কাননের ফুল। মিতুল হেসে ফেল। রূপক বলল, একটা গান শোনাই? অবশ্যই। যদিও আমার গানের গলা ভালো না, কিন্তু এই মুহূর্তে গানটা শোনাতে ইচ্ছে করছে। বলুন না। রূপক মিতুলকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে গান গাইতে শুরু করলো। কোন কোন কাননের ফুল গো তুমি, কোন আকাশের চাঁদ গো তুমি, কোন রাখালের মধুর বাঁশির ঘুম, জ্বালাইলা আগুন বুকে, জ্বালাইলা আগুন।
জ্বালাইলা আগুন বুকে, জ্বালাইলা আগুন। কোন ফাগুনের কোকিল তুমি, কোন নয়নের কাজল তুমি, ভ্রমর হয়ে করো যে গুনগুন। ও জ্বালাইলা আগুন বুকে, জ্বালাইলা আগুন, জ্বালাইলা আগুন বুকে, জ্বালাইলা আগুন। মিতুল রূপকের দিকে ঘুরে দাঁড়ালো, গলা জড়িয়ে ধরে রূপকের পায়ের উপর ভর দিয়ে দাঁড়িয়ে ঠোঁটে আলতো করে চুমু খেলো, কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, রূপক কাননের ফুল গো আমি। রূপকও হেসে জড়িয়ে ধরল মিতুলকে।